আমরা এনসিপি নেত্রী মনিরা শারমিনের আজকের মনোনয়নের ব্যাপারটা নিয়ে ফলো করছিলাম এবং আমরা দেখলাম আরপিও অনুযায়ী সরকারি চাকরি ছাড়া ৩ বছরের মধ্যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এরকম একটা নিয়ম আছে। যদিও এনসিপির পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে উনি প্রবেশনের পিরিয়ডেই চাকরিটা ছেড়েছিলেন, ফলে ৩ বছরের বাধ্যবাধকতার বিষয়টা মনিরা শারমিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেই হিসেবে মনিরা শারমিনকে কি পার্লামেন্টে পাওয়া যাবে কিনা, সেই সম্ভাবনা কতটুকু, সেটা একটু জানাবেন। জি। আচ্ছা, দলের নারীদের অংশগ্রহণ এবং কথা বলার বিষয় যে জিনিসটা বললেন, এইটা আসলে আমি মনে করি যে এনসিপিতে যত যোগ্য এবং শিক্ষিত নারী আছেন এবং সব ধরনের, সব পেশা, সব শ্রেণীর যে নারীরা এনসিপি কে যতটা ভালোবাসে এবং সমর্থন করে, এনসিপির সাথে যতটা নিজেদেরকে রিলেটেড ফিল করে, নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে, এইটা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সেই সম্পৃক্ততাটা কোনো দলের নাই। আপনারা স্পেসিফিক্যালি আমাকে বা আমার অন্য সহকর্মীদের নাম বলেন, আরো এর বাইরে অন্যদের নাম আপনারা বলেন না। এইটা পেছনে আসলে আমি তো বলি না যে আমাকেই ডাকেন কথা বলতে, আমাদের আরো অনেক যোগ্য বোনেরা আছে যারা আমার মতোই অনেক ভালো কথা বলতে পারে বা আমার চেয়েও অনেক ভালো কথা বলতে পারে। তাদেরকেও যদি আপনারা সুযোগ দেন তাহলে খুবই ভালো হয়। ধরেন মিডিয়া প্রতি শুধু পরিচিত মুখগুলোকে, তাই বলে এই জন্য অন্যদেরকে আপনারা খুঁজে না। তারপরে বলছেন যে এখানে আসলে কথা বলার মতো, শক্তিশালী আলাপ করার মতো অনেক নারী নেত্রীরা আছে, আসলে মিডিয়ার স্পটলাইটে তারা নেই। তারা আসলে হয়তো আরো ভালোভাবে তাদের কথাগুলো আমরা জানতে পারবো। ঠিক আছে, এবার যদি মনিরা শারমিন ইস্যুটা একটু পরিষ্কার করেন। আচ্ছা, ওনার যে বিষয়টা, উনাকে দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন সাবমিট করতে দেওয়া হয়েছে। এখানে কিছু আইনি প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেই জন্য ওনার মনোনয়নটা স্থগিত করা হয়েছে। উনি ওনার পক্ষ থেকে আগামীকাল ব্যাখ্যা প্রদান করবে। যেহেতু বিদ্যমান আইনে যেই রেস্ট্রিকশনস আছে, সেই রেস্ট্রিকশনস অনুযায়ী উনাকে যে প্রশ্ন করা হয়েছে সেটার জন্য উনাকে সুযোগ দেওয়া হয়েছে, যাতে উনি উনার পক্ষে যে এক্সপ্লেনেশনটা, সেই এক্সপ্লেনেশনটা উনি নির্বাচন কমিশনে উত্থাপন করেন। সেটা যদি সন্তোষজনক হয় তাহলে উনার মনোনয়নটা অবশ্যই গৃহীত হবে এবং আমরা আশা রাখছি যে নির্বাচন কমিশন ওনার দাবিকে যুক্তিযুক্তভাবে এবং উদার মনে এটা অ্যাসেস করার চেষ্টা করবে। অনেক ধন্যবাদ। এবং এই বিষয়টা আসলে স্পষ্ট দরকার ছিল। জাহাঙ্গীর আলম দুলাল, সবশেষ আপনার কাছে আরেকটা বিষয় একটু জেনে নিতে চাই। বিএনপি তাদের জায়গা থেকে আসলে সংরক্ষিত নারী আসনে কারা থাকবে সেটা মোটামুটিভাবে মনোনয়নগুলো তারা চূড়ান্ত করেছে এবং আমরা ৩৬ জনের নামের তালিকাও আমরা পাচ্ছি। প্রথম কথা হচ্ছে, পার্লামেন্টে ঠিক এই মুহূর্তে যে পরিবেশ রয়েছে, কোন কোন বিষয়গুলোতে আসলে জোর দেবেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যেখানে খোদ প্রধানমন্ত্রী বলছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত এবং সেই সুযোগটা রয়েছে। আমরা এখনই রাজপথেও আবার উত্তপ্ত বক্তব্য দেখতে পাচ্ছি বিরোধী দলের পক্ষ থেকে। সংরক্ষিত নারী আসনে যারা থাকবেন, মূল চ্যালেঞ্জটা আসলে কি দেখেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি তো বললেনই যে মাননীয় প্রধানমন্ত্রী সে আলোচনা প্রস্তাব রাজি হয়েছে, বিরোধী দলের সাথে আলোচনা করে দেশ পরিচালনা করবে বা বিভিন্ন সিদ্ধান্ত নেবে। এখন জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, তারা তো এই মুহূর্তে তারা রাজপথে হুমকি দিচ্ছে। বিএনপিকে কেন তারা হুমকি দেবে? একটা সরকারের বয়স মাত্র 2 মাস হলো না, ক্ষমতায় আসার সাথে সাথে একটা ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ বেজে গেল। একটা আওয়ামী লীগ সরকার বিগত 16 বছরের বিশাল সমস্যা রেখে গেছে। অর্থনীতি ধস, অর্থনীতি বললে নাই বললে চলে। সেখান থেকে দেশটাকে কেবল শুরু করছে একটা সরকার, তাকে তো সময় দিতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। তা না করে কিভাবে দেশটাকে আর পিছনে চলে যায়, কিভাবে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ব্যবস্থা করছে জামাত ইসলাম। তাই কাজে এতে কি প্রমাণ করে? যে তারা দেশের স্বার্থে কখনো কাজ করে নাই বিগত দিনে, এখনো করছে না। তাদের যদি মিনিমাম দেশপ্রেম বোধ থাকতো তাহলে এই মুহূর্তে অন্তত এই ক্রুশিয়াল সময়ে বিএনপিকে তারা হেল্প করতো, যে অন্ততপক্ষে এই সময়টা পার হয়ে যাক, তারপর দাবি দেওয়াগুলো রাজপথে যাক, আলোচনা যাক, সমস্যা সমাধান করে তারপর তার দাবি দেওয়া করতে পারে, উত্তপ্ত বক্তব্য দিতে পারতো। কিন্তু তারা তা না করে এই সমস্যার ভিতরেই তারা আবার নতুন করে সমস্যা ক্রিয়েট করছে। তারপর এটা প্রমাণ করে কি তাদের কাছে ক্ষমতাই মুখ্য, দেশটা মুখ্য না, জনগণ মুখ্য না। কারণ আপনি দেখেন, এরা সবসময় দেশ বিরোধী। এরা সেই আপনার 1947 সালে তারা এই পাকিস্তান বিরোধী, 71-এ তারা বাংলাদেশ বিরোধী, 24-এ তারা নির্বাচন বিরোধী, সর্বোপরি তারা বাংলাদেশ বিরোধী। তারা দেশটাকেই চায় না। তারা একবার বলে দেশের নাম চেঞ্জ করবে, জাতীয় সঙ্গীত চেঞ্জ করবে, মানে সবকিছু তাদের বাংলাদেশ বিরোধী একটা রাজনৈতিক দল দেশে রাজনীতি করার সুযোগ তাহলে কেন পাবে? এটা তো একটা বড় প্রশ্ন। সেই সুযোগ তো জনগণ দেয় নাই, সেই সুযোগ বিগত দিনে দেয় নাই।
এখন এবং সামনেও তাদেরকে দিবে না। তারা যতই এবার ভোটের অঙ্ক দেখাক, এবার এনসিপি কে নিয়ে তারা একটা ভালো পরিমাণ ভোট পেয়েছে, এটা ডিউ টু এটা আমি মনে করি যে এনসিপি গিয়ে যে ভোটটা পেয়েছে এনসিপি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এখানে হুমায়ুন আছে, আমি তার মাধ্যমে একটা বার্তা দিতে চাচ্ছি, এটা আমার ওপিনিয়ন। এনসিপি যদি তারা জামাতের সাথে না যেত, তাহলে তারা কিন্তু পার্সোনাল তারা এনসিপি শুধু রাজনীতি করতো, তাহলে তারা ভোট এর চেয়ে অনেক বেশি পেত এবং সিটও এরা বেশি পেত। কারণ কি আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা গ্রুপ একটা অংশ তারা আওয়ামী লীগকে পছন্দ করে না, আবার ধরেন বিএনপি কে পছন্দ করে না, তারা কিন্তু একটা তৃতীয় শক্তি, তৃতীয় একটা দল খুঁজছিল মনে মনে যে ওই দলে যাবে। সেই লোকগুলো ইনশাআল্লাহ সামনের বার না সেই লোকগুলো কিন্তু এনসিপিতে যুক্ত। আমার তো অনেকের সাথে কথা হয়েছে, তারা অনেকেই কিন্তু বলছে না আমরা এনসিপি যাবো, কিন্তু যখনই এনসিপি জামাতের নৌকায় পা দিল তখনই সেই লোকগুলো রিঅ্যাক্ট করলো যে না এই রাজাকারের সাথে আসলে যাওয়া এটা যায় নিয়ে না, আলাপ করতে চাইলে দীর্ঘ আলাপ সম্ভব, কারণ এনসিপি তরুণদের দল, সামনে হয়তো এই দল আরো নতুন নতুন সিদ্ধান্ত হয়তো নেবে, যেটা আসলে তাদের সমর্থকরা বাংলাদেশের মানুষরা অ্যাপ্রিশিয়েটও করবে। আমি সত্যিকার অর্থে ধন্যবাদ জানাচ্ছি। সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। আমি 1 মিনিট একটা ছোট্ট মতামত আপনার কাছে নিতে চাই। যেটা আবুল কালাম আজাদ মজুমদার, আপনি দেখেছেন পার্লামেন্টে হযরত আব্দুল্লাহ বলেছেন যে বসার জন্য তো অফিস হয়েছে, একটা গাড়ি হলে ভালো হয়। হাত নেড়ে অনেকে তার পক্ষে যারা আছেন তারা সমর্থন জানিয়েছিলেন, এবং জামাতের আমির বিরোধী দলীয় নেতা তিনি বলছিলেন যে ছোটরা আবদার করলে হ্যাঁ বলতে হয়। কিন্তু এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন যে যাতায়াতের জন্য যদি 70,000 টাকা ভাতা পান সংসদ সদস্যরা, তারপরে গাড়িটা কেন চাওয়া হচ্ছে? এটা আসলেই খুবই বিব্রতকর একটা বিষয়। আমি নাগরিক হিসেবেও বিব্রত। সংসদ সদস্যদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এবং ওনারা সংসদে বসে আইন প্রণয়ন করবেন, সেটা নিয়ে আলোচনা করবেন। সেখানে সেটা না করে ওনারা নিজেদের সুযোগ সুবিধা নিয়ে যখন আলোচনা করেন তখন মানুষ একটু বিভ্রান্ত হয়। আমিও নাগরিক হিসেবে এক ধরনের বিভ্রান্তিতে আছি। এবং 70,000 টাকা যাতায়াত দেওয়ার পরে আপনার 350 সংসদ সদস্যকে গাড়ি দেওয়ার আর্থিক সামর্থ্য এই মুহূর্তে সরকার আছে কিনা, বিশেষ করে দেশে যখন একটা অর্থনৈতিক সংকট আমরা দেখতে পাচ্ছি, এবং এই জ্বালানি সংকটের কারণে দেশের সরকার আপনার অফিসের সময় সীমিত করে দিয়েছে, পাবলিক স্পেন্ডিং আপনার কমিয়ে দিয়েছে, কনজামশন ফুয়েলের, তারপরে আপনার শপিং মল 6টায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো ইন্ডিকেট করে যে দেশে একটা সংকট বিদ্যমান। তো এরকম একটা সংকটের সময় সংসদ সদস্যরা যদি তাদের যেটা জেনুইনলি প্রয়োজনও হয়, ওনাদের উচিত ওনাদের এটা স্যাক্রিফাইস করা, স্যাক্রিফাইস করে মানুষের কথাটা ভাবা। প্রথমে মানুষের দুর্ভোগের কথাটা ভেবে মানুষের কথাটা সংসদে তুলে ধরা, সেটা না করে ওনারা নিজেদের সুযোগ সুবিধার কথাটা বলছেন, যেটা নাগরিক হিসেবে আমাদেরকে বিব্রত করে। এবং আরেকটা জিনিস শঙ্কিত করে, যে যেমন ধরেন আপনি অফিসের কথা বলেছেন, নির্বাচনী এলাকায় যদি সংসদ সদস্যদেরকে এভাবে অফিস দেওয়া হয়, তাহলে আমি মনে করি ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার এতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার নির্বাচন যখন হবে, তারাও কিন্তু নির্বাচিত প্রতিনিধি থাকবেন, তখন এক ধরনের স্বার্থের সংঘাত তৈরি হবে। এটাও একটা বিপজ্জনক সিদ্ধান্ত। এবং গাড়ির ব্যাপারে যদি সরকার, আমরা একটা দেখতে পেলাম এক ধরনের ঐক্যমত্য কিন্তু এখানে এসেছে, কারণ এটার কেউ বিরোধিতা করেনি অন্তত। গাড়ির ব্যাপারে আপনি এই ঐক্যমত্য প্রতিষ্ঠার পর যদি সরকার এই সুবিধাটা নিশ্চিত করে, তারপরে আসতে পারে আপ্যায়ন ভাতার বিষয়টা। কারণ আমরা দেখছি যে সংসদ সদস্যরা আপ্যায়ন ভাতা মাত্র 5,000 টাকা পান। এটা আমাদের বর্তমান বাস্তবতার নিরিখে এটা একেবারেই নগণ্য। 750 টাকা বোধ হয়েছে। কিন্তু এখন ওনারা যদি মনে করেন যে এইটা বাস্তবতার নিরিখে এই আপ্যায়ন ভাতাটা বাড়াতে হবে, তাহলে এটা বহুগুণ বাড়াতে হবে, এবং তাহলে একটা সংসদ পার করে দিতে হবে একটা অধিবেশনে আসলে ওনাদের সুযোগ সুবিধা নিয়ে আলাপ আলোচনার। এই আলাপ আলোচনাগুলো নাগরিক হিসেবে আমাদেরকে বিব্রত করে। আমরা মনে করি যে ওখানে সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, সংসদ সদস্যরা আইন প্রণয়ন নিয়ে আলোচনা করবেন, ওনাদের নিজেদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনাটা একটু কম করলে আমরা সাধারণ মানুষ একটু স্বস্তি পাই। যেহেতু প্রত্যেকটা মুহূর্তেই আসলে খরচ আছে সংসদে, 2 মিনিটের একটা, সেদিন আমরা জানছিলাম যে প্রতি 2 মিনিটের খরচ কত।